নিরাপত্তাহীনতার মধ্যে প্রাণ দিতে হলো কেন? তাদের জন্য কোনো নিরাপত্তা ব্যবস্থা থাকে না কেন? সব নিরাপত্তা ব্যবস্থা তো সরকারি অর্থেই ব্যয় করা হয়, জনগণের অর্থে। সবটাই শুধুমাত্র নেতা নেত্রীদের জন্য। সাধারণ মানুষ শাসক দলের পক্ষে না গিয়ে তারা বাঁচতে পারে না। তারপরে একবার ক্ষমতার গদিটা পেয়ে গেলে ওই গদির লোভ যে কতখানি লালসাতুর করে মানুষজনকে, নেতা নেত্রীদের, সেটা আমরা বারংবার লক্ষ্য করেছি। হিংসা ছড়ানো হচ্ছে, হিংসা ছড়িয়ে যাচ্ছে, হিংসাত্মক ঘটনা ঘটছে, এবং দুঃখের যেটা, দুর্ভাগ্যের সেটা হলো এটা কাঙ্ক্ষিত হিংসাত্মক ঘটনা। ম্যাম, একেবারেই ইলেকশনের পরবর্তী যে পোস্ট পোল ভায়োলেন্স আমরা দেখে থাকি। সরকার পরিবর্তন হয়েছে, পদ্মাসনে বাংলা বর্তমান সময় দাঁড়িয়ে এখনো মন্ত্রিসভা গঠন হয়নি। ঠিক নির্বাচনের ফলাফলের দুদিন পরেই শুভেন্দু অধিকারী যিনি পিএ রয়েছেন তাকে গুলিবিদ্ধ হয়ে মারা যেতেন। একেবারে মধ্যমগ্রামে রাত 10:30টায় তাকে গুলি করা হয় এবং অন স্পট ডেড হয়, এমনটাই হাসপাতাল সূত্রে খবর। কি বলবেন? খবরটা শোনার পর থেকে একটা আমাদের দেশে খুব ভালো ভালো প্রবাদ আছে, যে প্রবাদগুলো আমাদের বোধকে নাড়া দেয় এবং অতি সংক্ষেপে অনেক বেশি কথা বলার হয়েছে এতকাল ধরে প্রবাদের মাধ্যমে। সেটা প্রথম মনে পড়ছে সেই প্রবাদটার কথাই, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। তখন ছিল এই প্রবাদ, যখন হয়েছিল তখন চালু হয়েছিল, তখন রাজতন্ত্রকে কটাক্ষ করা হয়েছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি আমরা গণতন্ত্র তথা প্রজাতন্ত্রের দেশে বাস করছি। সেইখানে বসে দেশ স্বাধীন হওয়ার ৭৯ বছর পরে আমাদের সেই ছবিটাই দেখতে হলো। রাজা তো আর নেই, শাসক দলে যুদ্ধ হলো। আর এইরকম এই একটি প্রাণীর কথা আমরা জানতে পারছি, নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। সেই একই বাস্তবতা উলুখাগড়ার মতো, যা ছবিতে দেখলাম, অতি সাধারণ অভাবগ্রস্ত পরিবারের, অন্তত সুবিধাভোগী পরিবার নয়, পরিবারের সন্তান। সে ছিল যথেষ্ট ক্ষমতা দখলকারী, কেন্দ্রীয় শাসক দলের ক্ষমতা দখলকারী বা সেই ক্ষমতা দখলকারীর প্রতিনিধি, তার প্রিয় পাত্র এবং অতি নিকট পাত্র। একটাই প্রশ্ন, আর একটা প্রশ্নের প্রবাদ বাক্যের কথা মনে হচ্ছে, তারপর একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে। একজন যথার্থ অর্থে আমি নিজেকে দেশপ্রেমিক মনে করি বলে এইসব কথা বলি, নতুবা আমার বলার কোনো প্রয়োজন ছিল না। সেই দেশকে ভালোবেসে যে কথাটা বলার খুব প্রয়োজনীয়তা বোধ করছি, এই বিরোধী দলনেতা নেত্রী বা শাসক নেতা নেত্রী, তাদের জন্য কি পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা থাকে আমরা জানি, এবং সেটা যার পরাজয় ঘটলো যে শাসক দলের রাজ্যে, তার ক্ষেত্রে আমরা দেখেছি নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা তিনি অবলম্বন করতেন। এক্ষেত্রেও প্রশ্নটা উঠবে, আমি অন্তত করতে চাইছি। রাজ্যে এখন বিরোধী দলনেতা তিনি, তার এত ঘনিষ্ঠ একজন তরুণ বয়সী ছেলে, তাকে এভাবে নিরাপত্তাহীনতার মধ্যে প্রাণ দিতে হলো কেন? তাদের জন্য কোনো নিরাপত্তা ব্যবস্থা থাকে না কেন? সব নিরাপত্তা ব্যবস্থা তো সরকারি অর্থেই ব্যয় করা হয়, জনগণের অর্থে। সবটাই শুধুমাত্র নেতা নেত্রীদের জন্য। এই প্রশ্নটা আমাকে কুরে কুরে খাচ্ছে। আর আরেকটা কথা এই প্রসঙ্গে বলে শেষ করব, সেটা হলো যে এটার থেকে বোধহয় আজকে রাজ্যবাসী তথা দেশবাসীর শিক্ষা নেওয়ার প্রয়োজন হয়েছে।
সাধারণ মানুষ শাসক দলের পক্ষে না গিয়ে তারা বাঁচতে পারে না। এক শাসক দল যারা ক্ষমতায় থাকে এবং পরের শাসক দল যারা ক্ষমতায় আসে আগের শাসক দলকে হারিয়ে, তাদের সমর্থক হতে হয়। এটা বলে শেষ করব, এই ছেলের তো আর ফাঁসিতে মৃত্যু হয়নি যে আমরা পরে তাকে বিপ্লবী বলে চিরকালের জন্য ক্ষুদিরামের মতো স্মরণ করব। হয়েছে নেহাতে এরা ব্যবহৃত হয় বলে, দলের হাতে, ক্ষমতাধারী দলের নেতাদের হাতে ব্যবহৃত হয়। তীক্ষ্ণ প্রশ্ন, তীব্র প্রশ্ন উঠুক, কেন তার জন্য বা তাদের জন্য কোনো নিরাপত্তা ব্যবস্থা থাকে না। আর শেষ কথা বলি, বিপ্লবী ক্ষুদিরাম বিরোধী ব্রিটিশ শাসিত রাজ্যে আমাদের ভারতে, ব্রিটিশ ভারতে শিক্ষা দিয়ে গেছেন আমাদের, ফাঁসিতে প্রাণ দিয়েছেন। তার আগে তিনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে গিয়েছিলেন ওই কিশোর বয়সে। বলেছিলেন বন্ধুকে, চল ওই মন্দিরে যাব, হতে দেব। জাগ্রত দেবী ওখানে আছেন, বলবো মা দেশটাকে গোলামিতে পেয়েছে, মা গোলামি মুক্ত করো। আজকে কি একই প্রশ্ন আমরা করতে পারি না? এই দেশ সন্তানটির জন্য যাকে বেঘরে প্রাণ দিতে হলো, দেশটাকে, অর্থাৎ আজকে স্বদেশী শাসক দল শাসিত দেশে মানুষজনকে কি গোলামি করতে হচ্ছে? গোলামির জন্য বেঘরে প্রাণ দিতে হচ্ছে? তাকে কি আমরা চিরকালের জন্য স্মরণে রাখতে পারবো? এই প্রশ্নটা রেখে আমি, যার সহযোগী হিসেবে তিনি কাজ করছিলেন, যে দলের সমর্থক হিসেবে তার পুরো পরিবার, তার মায়ের কথা শুনলাম, কাজ করছিলেন, তাদের কাছে আমার প্রশ্ন, তারা কি গোলামি চান, দাসত্ব চান, নাকি দেশটাকে, দেশবাসীকে রক্ষা করতে চান? কেন তাহলে এরকম একজন বিরোধী দলনেতার পার্শ্ববর্তী সন্তান, দেশের সন্তানকে প্রাণ হারাতে হলো? এ প্রশ্নের কোনো উত্তর আমি খুঁজে পাচ্ছি না। কিন্তু ম্যাম শুধু এটাই না, কালকে একাধিক ঘটনা ঘটেছে। কাল সেই রাত সেই সময়টুকুর মধ্যে বসিরহাটে একজন বিজেপি কর্মী গুলিবিদ্ধ হন। পানিহাটিতে একেবারে অভয়ের বাড়ির কাছাকাছি অঞ্চলে একেবারে বোম ব্লাস্ট হয়। হিংসা ছড়ানো হচ্ছে, হিংসা ছড়িয়ে যাচ্ছে, হিংসাত্মক ঘটনা ঘটছে, এবং দুঃখের যেটা, দুর্ভাগ্যের যেটা, সেটা হলো এটা কাঙ্ক্ষিত হিংসাত্মক ঘটনা। এইভাবে, যেটা সহজ বাস্তব সত্য সেটাই বলি, এইভাবে সাধারণ মানুষ যারা পাশাপাশি বসে বাস করে, খায় দায়, লেনদেন করে নিজেদের মধ্যে, তাদের মধ্যে আজকে শত্রুতার সম্পর্ক তৈরি করে দেওয়া হলো। প্রশ্ন, তারা নিজেরা মারামারি করে মরছে। কেউ কোথায় সুবিধাভোগী দল নেতা নেত্রীদের উপরে তার কোনো প্রভাব পড়ছে কি? আজ পর্যন্ত কি আমরা সেভাবে কিছু শুনতে পাচ্ছি? হত্যা হয়, হয় যখন তখন হত্যা হয়, আর এগুলো বেঘরে প্রাণ দেওয়া, নিজেরা মারামারি করে। এরপরে রাজ্যে কি হতে চলেছে তাহলে? এখনই এই অবস্থা, নির্বাচনের দুদিন মাত্র। আমি তো আমার এতখানি বয়স পর্যন্ত দেখছি একেবারে পরম্পরা পরম্পরা চলছে। একটা শাসক দল আসে, যেখানে যেখানে আমার মনে হয় কারণটা লুকিয়ে আছে, হেতুটা, যে কোনো শাসক দল এসে তারা, আমি সমাধানের কথাটা বলে শেষ করবো, যে কোন উপায়ের থেকে পরিত্রাণ পাওয়া যায়। যে কোনো শাসক দল আসে, প্রথমে জনগণই রায় পেয়েই আসে নির্বাচনে, প্রথম তাদের হাত জোর করতে হয়। তারপরে একবার ক্ষমতার গদিটা পেয়ে গেলে ওই গদির লোভ যে কতখানি লালসাতুর করে মানুষজনকে, নেতা নেত্রীদের, সেটা আমরা বারংবার লক্ষ্য করেছি। আর ছাড়ে না, এবং নিজস্ব পদ্ধতি, নিজেদের পদ্ধতিতে সেই গদিটাকে রক্ষা করে। গদি প্রেম, গদি লোভ, ক্ষমতা লোভ তাদের পেয়ে বসে। এটা আমরা পরম্পরা লক্ষ্য করছি গত 15 বছর, এবং স্বাধীন দেশ হওয়ার পর থেকে আমরা লক্ষ্য করছি। কিন্তু এতখানি অধঃপতন, এটা আমরা এখন এসে লক্ষ্য করছি, মানে ধীরে ধীরেই অধঃপতনের অবস্থাটা হয়েছে। আমি বলবো এটার থেকে
ওই যে ক্ষমতা লোভটা পেয়ে বসে, সেটার একটা দৃষ্টান্ত দিই। যিনি চূড়ান্ত ক্ষমতা 15 বছর ধরে ভোগ করছিলেন, করে করার ব্যবস্থা করে নিয়েছিলেন, কেউ তার হাতে তুলে দেয়নি। মানুষেরই গোলামি বশত সেটা সম্ভব হয়েছে। তিনি মানুষজনকে গোলাম বানিয়েছিলেন, দেশবাসীকে। তো এটা হচ্ছে একটা শাসক দলের উপরে ভর করা থেকে সেটা যখন সরে যায় আরেকটা শাসক দলের কাঁধে হাত রাখে মানুষজন। বিকল্প আর কিছু নেই। এ দল নয় ও দল। আজকে দেখতে পাচ্ছ একটা দল বিধ্বস্ত হয়েছে, আর একটা দলের কাঁধে কিন্তু সব স্তরের মানুষ হাত রাখছে। এখানেই বিপদ। তাহলে তুমি বলবে দিদি সমাধানে কি পন্থা, আপনি কি ভেবেছেন এটা নিয়ে? হ্যাঁ, আমি ভেবেছি। সংবিধান বিশেষজ্ঞ নই, রাজনীতি বিশেষজ্ঞ নই, রাজনীতি করিও না, কিন্তু একজন কল্যাণকামী নাগরিক দেশে। আমি বলবো এখনই এই মুহূর্তে যদি যারা শাসক দলে এসেছে তারা যদি সত্যিকার দেশপ্রেমিক হয়, রাজ্যে যারা এসেছে, ভারতে তো আছেই, সমগ্র ভারতের মাথায় তো রয়েছে, তাদের জন্য তাদের কাছে আমার দাবি থাকবে, আবেদন নিবেদন না, দাবি থাকবে। আমার নয়, সমস্ত দেশবাসীর পক্ষ থেকে দেশের কল্যাণের জন্য দাবি। 5 বছর, যেন সংবিধানে আমাদের অনেক ঢিলে ঢালা ব্যাপার আছে, সেটা যদি না থাকে করতে হবে। 5টা বছর জনগণ যাদেরকে শাসক দল বলা ভুল, সরকার গঠন করতে সহযোগিতা করেছে, সেই রায়টা মেনে নিয়ে 5 বছর সরকারি ব্যবস্থাপনাগুলো জনকল্যাণমূলক সরকারি ব্যবস্থাপনা হবে, সরকারি, দলীয় নয়। এবং 5 বছর পরে তাদের সরতে হবে। সংবিধানে এটা থাকুক, সরতে হবে। তারা বলবে আমরা আর কন্টেস্ট করব না, 5 বছর পরে আমরা সরে যাচ্ছি, কন্টেস্ট করব না। আসুক যারা জনগণের রায় মেনে যারা আসবে তারাই থাকুক, আবার ওই 5 বছর পরে তারা আবার সরবে। তারা 5 বছর আরেকটা টার্ম শেষ হলে তবে লড়তে পারবে। লড়া কথাটা খুব খারাপ শব্দ আমি ব্যবহার করলাম। ভোটের সঠিক আয়োজনটা করতে পারবে। ভোট মানে হচ্ছে জনগণের রায়, সেটা হচ্ছে না। এই যে একটা শাসক দলের কাঁধ থেকে হাত সরিয়ে আর একটা শাসক দলের উপরে হাত রাখা হলো, তার মানে কোনো বিকল্প নেই। আমি এই দুটো কথা বললাম, একটা হচ্ছে 5 বছর শুধুমাত্র একটা দলের সরকারি ব্যবস্থাপনা চালানোর আয়ু থাকবে, তারপর পরে 5 বছর থাকবে না, 1 নম্বর। আর দ্বিতীয় হলো এই সরকারি ব্যবস্থাপনার ক্ষেত্রে দুর্নীতি 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 এসব তো আমরা খুব শুনতে পাচ্ছি। যেটা খুব জরুরি সেটা হলো তারা যেন বুঝতে শেখে যে তারা শাসক দল নয়, তারা গণতান্ত্রিক সরকার গড়েছে এবং সেই অনুযায়ী তাদেরকে কাজ করতে হবে। তাহলে কি হবে, 5 বছর পরে ওই লোভটা আর থাকবে না, এবং ওই 5টা বছর ধরে শুধুমাত্র জনগণের অভাব অভিযোগ দূর করার চেষ্টা করবে তারা। ত্যাগী হবে, ভোগী না। সর্বক্ষমতা ভোগী আমরা দেশ সম্পদ লুট করব, এটা যদি এই লক্ষ্য নিয়ে যদি যারা আজকে দল গড়তে যাচ্ছে বা যায় বা ইতিমধ্যে হয়েছে এরকম, সেটা বন্ধ হোক। ত্যাগী মনের মানুষ আসুন, ভোগী নয়, ক্ষমতা লোভী নয়। তাহলে আমি একটা কথা বলে শেষ করছি। এই একটা সন্তান প্রতিনিধি বলে তার কথা বলছি, তুমি ঠিকই বলেছো, বহু জায়গায় হিংসাত্মক কাণ্ড ঘটছে, আর এই হিংসাত্মক কাণ্ডগুলো ঘটাতে হচ্ছে, বাধ্য হচ্ছে সাধারণ মানুষরা, এক পক্ষ নিয়ে আর এক পক্ষ নিয়ে, দুই পক্ষ বিরোধী পক্ষ হয়ে গেছে। তাদের জীবনের জ্বালা যন্ত্রণা তারা ভুলে গেছে, কেউ সেখানে নেই তাদের জ্বালা যন্ত্রণা দূর করে। শুধু আমাদের পক্ষে থাকো, তোমাদের তাহলে কিছু দেব, এই লোভাতুর মনটাকেও আমাদের সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষ, আমি সাধারণ মানুষকে দোষ দেব না, তাদের তো জীবনে কষ্ট আছেই, কিন্তু সুবিধাভোগী মানুষরা বড় বড় পদ পাওয়ার জন্যই তো এটা জন্যও তো এই ব্যাপারটাই করে, তোষণটা করে। কিছুতেই বলে না যে দেশের দুর্ভাবনা সব দুর্যোগ দূর হোক। সেটাতে আমি বলছি একেবারে কড়া অবস্থান যেন দেশবাসী নিতে পারে, যে আমাদের সম্পদ আমাদের দেওয়া হোক। সেটা নিয়ে এখনই এই শাসক দল যারা আসছেন তারা 1,500 থেকে 3,000 করছেন ভাতা।
এটা কি কোনো সমাধান হলো? লোভ জাগিয়ে রাখা নয়? আমরা ৩,০০০ করছি বলেই আমাদেরকে ক্ষমতায় নিয়ে এসো, ক্ষমতা কথাটা আমি উদ্ধৃতির মধ্যে রাখছি। আমি অত্যন্ত নিরপেক্ষভাবে কথা বলছি যাতে সমস্যার সমাধান হয়, সমস্যার পুনরাবৃত্তি না ঘটে। এই যে তুমি বললে জায়গায় জায়গায় হিংসা ঘটছে, তাদের কাছে আমার করজোড়ে নিবেদন থাকবে যে তারা ভাবুন, তারা নিজেরা নিজেরা মারামারি করছেন। পরস্পরের বিপদে দাঁড়াতো যে মানুষরা, সুখে দুঃখে সবসময় পাশে পাশে থাকতো, সেই মানুষ এখন এ দলে ও দলে বিভক্ত হয়ে গিয়ে নিজেরা মারামারি করে মরছে। তাতে তারা যাদের সমর্থন করছে তাদেরকে কোনো রকম কিছু ক্ষতির মুখোমুখি মোকাবিলা করতে হচ্ছে। প্রশ্নটা তুললাম।